নহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সংগ্রামের একটি গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল, বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, আমরা পরোয়া করি না। বাংলাদেশের তরুণ সমাজ সবসময় তারুণ্যের রাজনীতি পছন্দ করে থাকেন। এদিকে সেদিকে তরুণরা বলে বেড়ায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো এমনকি কোনো তরুণ রাজনীতিবিদ নেই। তবে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা তারুণ্যের রাজনীতি সবসময় পছন্দ করে থাকেন। বাংলাদেশের রাজনীতিতে তিনজন আলোড়ন সৃষ্টি করা তরুণ রাজনীতিবিদ সম্পর্কে আলোচনা করা হবে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনসভা এবং তরুণদের মধ্যে আলোচনা করে দ্রুতই ভাইরাল হয়েছেন, এমনকি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। Bangladesh can and should transform itself into a startup nation. চলুন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তিনজন তরুণ রাজনীতিবিদদের আলোচনা এবং বিভিন্ন জনসভার বক্তব্য দেখে নিই, যেগুলো থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন যে তরুণ রাজনীতিতে কে বেশি জনপ্রিয়। আমরা এই ভিডিওতে ক্রম অনুসারে তিনজন তরুণ রাজনীতিবিদকে উপস্থাপন করব। তালিকার প্রথমে রয়েছেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল, যিনি একজন অর্থনীতিবিদ। তালিকার 2 নম্বরে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। এবং তালিকার 3 নম্বরে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তো সর্বপ্রথম চলুন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেবের কিছু বক্তব্য শ্রবণ করি, যেগুলো ইয়াং জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। Your Excellencies, honorable delegates, and distinguished panelists, good afternoon to all of you. We'd like to express our sincerest gratitude to ICAF for welcoming us here in Baku, Azerbaijan. Before I commence my speech, I would like to pay my respect to the founder of Zakir Party, the first Sufi political party in Bangladesh and the Indian subcontinent's history, Hazrat Shah Sufi Maulana Muhammad Hashmatullah Naqshbandiya Muzaddidiya. In reference to the topic of the conference, the role of youth in politics, the integration or the entrance to the political arena can be categorized into 5 broad categories. মূল্যস্ফীতির তীব্রতা আপনারা সকলে অনুভব করছেন। বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ, নীরব একটা জনগোষ্ঠী অর্থনৈতিক হাহাকার দিয়ে পার করছে। কোটি কোটি মানুষ নীরবে ভুগছে। স্বাধীনতার 52 বছর পরে দুর্ভাগ্যক্রমে আজকে সেই একই স্বাধীন বাংলাদেশে এক দেশে আজকে 2 অর্থনীতি বিরাজ করছে, অতি ধনীর অর্থনীতি এবং গরিব মেহনতি মানুষের অর্থনীতি। কোনোভাবে আমি চাই না বাংলাদেশ যাতে আগামী দিনে একটি অভিজাততন্ত্রতে রূপান্তরিত হয়। ইংরেজি ভাষায় বলে ইকোনমিক অলিগার্কি। 30 লক্ষ শহীদ রক্ত ঝরে নাই কিছু সংখ্যক ব্যবসায়ীর, কিছু সংখ্যক শিল্পপতির পকেট ভারী করার জন্য। আজকে অতীতের মধ্যবিত্ত আজকে নিম্নবিত্তের কাতারে চলে গেছে, অতীতের নিম্নবিত্ত আজকে গরিবের কাতারে চলে গেছে, অতীতের গরিব আজকে হতদরিদ্রের কাতারে চলে গেছে। বাংলাদেশের শীর্ষ 1000 ধনীকে বাদ দিয়ে বাংলাদেশের মাথাপিছু আয়ের একটা জরিপ করে দেখেন। মন্ত্রী এমপিদের এবং তাদের স্বজনদের বিদেশে যাওয়া, উন্নত চিকিৎসার নামে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন, রাতারাতি দেখবেন স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ হয় প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সমানভাবে 64 জেলা দিয়ে যদি আপনি ভাগ দেন, প্রতিটি জেলা খালি স্বাস্থ্য খাতের জন্য প্রায় 500 কোটি টাকা করে পায়। আমাদের প্রতি অর্থ বছরে সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে উন্নত মানের, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করার সেই অর্থ বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই, আছে চরম অব্যবস্থাপনা। যদি তৃণমূল পর্যায়ের মানুষকে মূল অর্থনৈতিক স্রোতধারাতে অন্তর্ভুক্ত করতে চায়, আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করেন, জেলা পর্যায়ে গভর্নর নিযুক্ত করেন। ব্যাংকিং খাতে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানতকারীর অর্থ, জমাকৃত অর্থ দিয়ে ঋণ বরাদ্দ হয়ে যাচ্ছে।
একবার আপনাদের বিবেকে বাড়ি খায় না? একবার আপনাদের নৈতিক মানদণ্ডেতে বাড়ি খায় না? আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রতে রূপান্তরিত হয়েছে। আজকে 48% শিক্ষিত যুবক আজকে বেকারত্বের হাহাকারে ভুগছে। স্বাধীনতার সংগ্রামের একটি গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল, বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল। ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব, সেই সোনালী বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, এবার চলুন বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কিছু বক্তব্য শ্রবণ করি, যেগুলো অসাধারণ ছিল, দেশ এবং জাতির উদ্দেশ্যে দেওয়া। এই বর্তমানের অবৈধ সরকার যখন ক্ষমতা দখল করলো, সেই সময় এই রং হেডেড শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ সহ 14,000 কোটি টাকার অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ ছিল। মনে আছে আপনাদের? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ক্ষমতা দখলের সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে তারা একটির পর একটি নিজেদের মামলাগুলো তারা ঠিকই সরিয়ে ফেললো, মামলাগুলোকে তারা নষ্ট করে দিল, সরিয়ে ফেললো, মামলার মুখোমুখি তারা আর হলো না। এখন এই মুহূর্তে আজকে বাংলাদেশে এমন কি কোনো সাংবাদিক আছেন, এমন কি কোনো সংবাদপত্র আছে যে শেখ হাসিনার সেই এর পরে বিগত 10 বছরে যত হয়েছে সেগুলোতে পরে আসবো বা আসলাম না, সেগুলো সবারই আপনাদের জানা আছে। কিন্তু এই যে 2009 সালে যে 14,000 কোটি টাকার অর্থ আত্মসাতের যে দুর্নীতির মামলা তার বিরুদ্ধে ছিল, এইগুলোর ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করে অথবা এইগুলো বিষয় সরাসরি দাঁড়িয়ে সরকারকে বা পাবলিকলি কোনো কথা বলা সম্ভব নয়। আজকে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা যুব দলের সকল ভাইদের কাছে, বাংলাদেশের যুব সম্প্রদায়ের কাছে, বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের কাছে, যে কি জন্য সম্ভব নয় আজকে কেন সম্ভব নয় এই প্রশ্ন করা। কোথায় আমরা যারা আপাতত এই দেশে আছি, এই দেশে তো আমরা টিভি খুললে দেখতে পাই যে সরকারকে, প্রধানমন্ত্রীকে, যে কোনো নাগরিক, যে কোনো সংসদ, যে কোনো সাংবাদিক যদি কোনো জিনিস মনে করে সে তাদের কাছে জানতে চায়, সরাসরি প্রশ্ন করতে পারে, সরাসরি জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশে কেন সেটা সম্ভব না বর্তমানে? ইয়েস, আসছি সে কথায়। একজন এখান থেকে বলেছে গণতন্ত্র নেই, সঠিক। হ্যাঁ, আসছি, আরো আসছি, আসেন। এরপরে আসেন, ঠিক আছে, এটির প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে, এটি আমার প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে রয়ে গেল। ইনশাল্লাহ সময় মতন জনগণ এই উত্তর দেবেন, সেই বিশ্বাস আমি করি। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে কোনো একটি সংস্থার মধ্যে একজন করে প্রধান থাকে। বাংলাদেশে যে বিচার ব্যবস্থা, সেখানেও একজন প্রধান আছেন, সাংবিধানিকভাবে তাকে বলা হয় প্রধান বিচারপতি। 1-1.5 বছর আগে আমরা বেশ একটা নাটক দেখলাম। কি সেই নাটক? আমরা দেখলাম যে বাংলাদেশের সিটিং বিচারপতি, যাকে এই অবৈধ সরকারি নিয়োগ দিয়েছিল, সেই বিচারপতিকে আমরা দেখলাম কিভাবে জোর করে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো। এখন এবং শুধু তাই নয়, যেই মানুষটিকে তারাই প্রধান বিচারপতি, এই যে দলটি, যেই দলটি জোর করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে ক্ষমতা দখল করে, এই দলটি এই মানুষটিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল। হঠাৎ কেন তাকে এইভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল? কারণ সবকিছুর একটি সীমা থাকে। এই ভদ্রলোক মানুষটি যখন দেখলেন যে না, দিস হ্যাজ বিকাম টু মাচ, একটির পর একটি জোর করে অন্যায় আবদার তাকে দিয়ে করানো হচ্ছে, যখন আর মানা সম্ভব নয়, রং হেডেড অবৈধ শেখ হাসিনার আর কোনো আবদার রক্ষা করা, মিথ্যা আবদার রক্ষা করা সম্ভব না, যখন এই ভদ্রলোক এসকি সিনহা সাহেব যখন তার সাথে আর রায় দিলেন না, তার রায় পড়তে বা অস্বীকার করলেন, তখন
তারা তার বিরুদ্ধে উঠে লাগলো। এবং শুধু একটি ঘটনা না, তার আগে আমরা দেখেছি মোতাহার সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা রায় পড়ার জন্য, উনি যখন অস্বীকার করেছিলেন, কিভাবে তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এসকে সিনহা সাহেবকে বলেন, মোতাহার সাহেবকে বলেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটি তাদের বক্তব্যই উঠে এসেছে। আমরা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিনি। আপনারা কেউ জিজ্ঞেস করেছেন? বাংলাদেশের মানুষ কি তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছে? পায়নি। আমরা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তারাই, যেহেতু এই মানুষগুলো বিবেকবান, সেই জন্য তারা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে, টর্চার দিয়ে, ভয় ভীতি দেখিয়ে সেই কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই। আজকে পরিষ্কারভাবে শুধু বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে নয়, আজকে সমগ্র দুনিয়ার কাছে, সমগ্র জাতির কাছে একটি পরিষ্কার যে বাংলাদেশের প্রধান বিচারপতি, যারা বিচার দেবে, যারা ন্যায় বিচার করবে সাধারণ মানুষের জন্য, তারাই যেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত, তাহলে তারা কি করে সম্ভব সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া, সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? কি সম্ভব নয়। আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি? আজকে সকালবেলায় জানানো হয়েছে আমাকে ঢাকা থেকে যে বাধ্য করা হয়েছে বিচারপতিকে, সেই বিচারপতিকে 3 দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে, এমনকি তার পরিবারের সাথেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে, তাকে জীবনের হুমকি দিয়ে, জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীর নামে মিথ্যা রায় দেওয়ার জন্য। আজকে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশের কোন বিচারপতি দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারবেন? পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের বিচার অবস্থা। এই গেল তাদের সেই 14,000 কোটির ছোট গল্প, এই গেল বিচার ব্যবস্থার ছোট গল্প। এই সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অবৈধ সরকার আমার নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষের বিরুদ্ধে 90,000 মিথ্যে মামলা দায় করেছে। 25 লক্ষের বেশি মানুষকে তারা আসামি করেছে। এই সরকার, এই অবৈধ সরকার 1500-ও বেশি মানুষকে তারা গুম করেছে। আর জখম, নির্যাতন, অত্যাচার এর সংখ্যা কোনো ক্যালকুলেটরের স্থান নেবে না। আমরা কি এই অপরাধ, এই মানুষগুলোর অপরাধ, এরা শহীদ জিয়ার দল করে। এই মানুষগুলোর অপরাধ, তারা এই অবৈধ সরকারের, শেখ হাসিনা এবং তার দলের, তার অবৈধ সরকারের মিথ্যা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের লুটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষকে নিয়ে কথা বলার অধিকার কেড়ে নিতে চাই, সেই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই হচ্ছে সেই মানুষগুলো, এই কারণে সেই মানুষগুলোর অবদান। শুধু আমার দলের নেতাকর্মী নয়, আমরা কি দেখেছি? সাধারণ মানুষগুলো, সাধারণ যুবকগুলো, সাধারণ তরুণগুলো, যে কোটার আন্দোলনে আমরা কি দেখেছি? যে তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে হ্যাঁ, কোটা বিন্যাস করতে, রিফর্ম করতে তারা অনুরোধ জানিয়েছিল, আহ্বান জানিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? এটি ছিল একটি সামাজিক আন্দোলন, এটি ছিল একটি সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনকে আমরা দেখলাম কি নির্মমভাবে, বর্বর জঙ্গলি ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে আমরা দেখেছি কিভাবে এই মানুষগুলো নির্যাতিত করা হয়েছে, মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। আজও আমরা কি দেখি? যে আজও প্রায় অনেকগুলো মানুষ জেলখানায়। একদিকে গিয়ে বলছে কোটা মেনে নিলাম, কোটা করে দিলাম, আরেকদিকে দেখা যাচ্ছে এই যুবকগুলোর লাশ নদীতে ভেসে উঠছে, এই যুবকগুলোর বহু সংখ্যক মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে। এই হচ্ছে তাদের আসল রূপ। আজ তোমাদের সামনে সুযোগ এসেছে যে বাংলাদেশ তোমরা চেয়েছিলে, যে বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্রের কারণে অনেকবার হোঁচট খেয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। আজ যারা তোমরা যুবক, আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে, আজ তোমরা যারা তরুণ,
আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমার দলের নেতাকর্মীরা আন্দোলন শুরু করবে, কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে এবং একে সফল কাম করতে হবে আজকে বাংলাদেশের সকল যুব সমাজকে, সকল তরুণদেরকে। যেভাবে তোমরা কোটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলে, যেভাবে আমার তরুণ বন্ধুরা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে সফলতা দিয়েছিল, ঠিক সেইভাবে আগামী দিনে যে আন্দোলনের আমরা ডাক দেব, সেই আন্দোলন এমন একটি আন্দোলন হবে যে আন্দোলনে বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করতে পারবে। কোন ধ্বংসাত্মক কাজে আমাদের দল বিশ্বাস করে না এবং আমরা সেরকম আন্দোলনের ডাকও দিব না। কিন্তু আজকের যুব সম্প্রদায়ের কাছে, আজকের তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, দেশ তোমাদের, ভবিষ্যৎ তোমাদেরকে, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। কাজে আমরা যে আন্দোলনের ডাক দেব সেই আন্দোলনে, এমন আন্দোলনের ডাক দেব আমরা যে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারবে এবং সেই আন্দোলনকে সফল করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। যে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া পথ থেকে আমরা আবার ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। এবং আজকে যুব সম্প্রদায়কে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে যে কিভাবে এই আন্দোলনকে সফল করতে হবে। আজকের তরুণ সমাজকে, নতুন প্রজন্মকে, যেহেতু আমি বলেছি একটু আগেই যে ভবিষ্যৎ তোমাদের, দেশ তোমাদের, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে করিয়ে দেখে যেতে হবে যে তোমরা পারো এবং তোমরা পারো। কাজেই ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনাদের অবস্থান থেকে প্রস্তুত হতে হবে। আপনারা যারা দেশের ভিতরে আছেন, আপনাদেরকে আপনাদের অবস্থান থেকে প্রস্তুত দিতে হবে। আমরা অতি শীঘ্র আন্দোলনের ডাক দিচ্ছি এবং এই আন্দোলন সেই আন্দোলন হবে যেই আন্দোলনের নারী, পুরুষ, যুবক, তরুণ সকলে পার্টিসিপেট করতে পারবেন। আজকে সেই আন্দোলনে, যেই আন্দোলনে সম্ভব হবে একমাত্র সেই দেশটিকে গড়ে তোলা, যেই দেশের আকাঙ্ক্ষা, যেই দেশের স্বপ্ন, যেই দেশের চেতনা আমার যুব সমাজের, আমার তরুণ ভাই বোনদের মনে, চেতনায় যেই বাংলাদেশকে তারা কল্পনা করে। আজকে বক্তব্যের শেষে এসে আমি আবার সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই যে এই স্লোগানটি হবে সমগ্র বাংলাদেশের আগামী দিনের যারা ভবিষ্যৎ, অর্থাৎ আজকের যুব সমাজ এবং আজকের যে তরুণ সমাজ আছে, নতুন প্রজন্ম আছে, তোমাদেরকে উৎসর্গ করে, তোমাদের সকলের জন্য, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদের সকলকে উদ্দেশ্য করে আজকে সেই স্লোগানটি আবার দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আপনারা সকলে যে যার অবস্থান থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন, সেটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, থানা, পৌরসভা সকল পর্যায় থেকে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আন্দোলনের মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তো এবার চলুন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাহেবের কিছু বক্তব্য শ্রবণ করি। যখন সে বিদেশে বসে টেলিভিশনে আমি দেখলাম আইভি নানির চেহারা এবং বাকি 23 জন যাদেরকে বিএনপি হত্যা করেছিল, তাদের অনেকেই আমি চিনতাম। যেই 300 জন আহত হয়েছিল তাদের অনেকেই আমার আন্তরিক, আমার আপন। সেই 21শে অগস্টের পরেই কিন্তু আমি অনেক বছর পর বাংলাদেশে ফিরে আসি, রাজনীতিতে পা দেই। কারণ সেই দিন আমি ওয়াদা করেছিলাম যে এই বিএনপি সরকারকে আমি ক্ষমতার থেকে বের করবই করব। অনেক সময় লেগেছে, 14 বছর এই হত্যাকাণ্ডের বিচার করতে, বিচার পেতে। কারণ আপনারা শুনেছেন, আপনারা সবাই জানেন, আদালতে
প্রকাশ হয়েছে যে এই হত্যাকাণ্ড চাপিয়ে দেওয়ার, মুছে ফেলার প্রচেষ্টা সেই সরকারের, সেই বিএনপি সরকারের, এবং কি সম্পূর্ণভাবে তখনকার প্রধানমন্ত্রী এই ষড়যন্ত্রকে দাবিয়ে দেওয়ার সাথে জড়িত। তিনি নিজেই হুকুম দিয়েছিলেন। তবে তার সঙ্গে এতদিন পরে আরেকটি বিষয় আমার কাছে স্পষ্ট হলো। একটু ভেবে দেখেন যে এই যে ইতিমধ্যে ঠিক ইলেকশন, এই নির্বাচনের কয়েক মাস আগে আমাদের এই যে তারা নাম দিয়েছে নিজেদের জাতীয় ঐক্য ফ্রন্ট, সেই কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, এই যে যাদের কোনো পরিচয় নাই রাজনৈতিক, সবার নামও আমি জানিও না, তারা এখন এই বিএনপির সাথে জোট করলো, হাত মিলালো। তবে এটা ভেবে দেখেন, 21শে আগস্টের যে হত্যাকাণ্ড, বিএনপি এটা কিন্তু সেই 1/11 যখন সামরিক সরকার ক্ষমতায় আসে তারপরেই কিন্তু এটার সত্য কথা, এটার এই যে বিএনপি, তারেক রহমান, হাওয়া ভবন যে এটার সাথে জড়িত, সেই কথা কিন্তু সেই সামরিক তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু প্রকাশ হয়। এটা কিন্তু আওয়ামী লীগ এসে প্রকাশ করে না, এটা বিএনপির সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই কিন্তু এই সত্য কথাগুলি বেরিয়ে আসে। তবে তখন এই সরকারের সেই তত্ত্বাবধায়ক সরকারের সাথে কারা জড়িত ছিল? এই সেই কামাল হোসেন, এই মইনুল হোসেন, সে ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন বিষয়ক উপদেষ্টা, ল মিনিস্টার। তখন এই 21শে আগস্টের মূল যে পরিকল্পনা করলো, যে হুকুমদাতা কে, সেই তারেক রহমান, তাকে তখন সামরিক বাহিনী গ্রেফতার করে। তবে সেই 111 সরকারের সময় কারা তাকে ছেড়ে দেয়, দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ, পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়? এই আজকের সেই ঐক্য ফ্রন্টেরই লোকজন। এই মইনুল হোসেন তখন ছিল আইন বিষয়ক উপদেষ্টা, সে নিজেই তারেক রহমানকে ছেড়ে দেয়, দেশ থেকে ভেগে যাওয়ার সুযোগ করে দেয়। তাতে আজকে কি প্রমাণ হচ্ছে? তারা যে এখন এই বিএনপির সাথে হাত মিলালো, যে তখন থেকেই তারা তারেক রহমানের সাথে ষড়যন্ত্র করে বসে আছে। এই ঐক্য ফ্রন্ট, এই কামাল হোসেন, মান্না, মইনুল হোসেন, এরা সেই 1/11 থেকেই তারেক রহমানের সাথে ষড়যন্ত্রে জড়িত। এটা আজকে আমার কাছে প্রমাণ হলো। এই যে তারা এখন নালিশ করছে, বিএনপি এবং ঐক্যফ্রন্ট, যে আওয়ামী লীগ সরকার তাদের কর্মীদের গ্রেফতার করছে, মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে নালিশ করছে। আমি তো তাদের বলবো, তোমাদের একটু শকর করা উচিত যে আওয়ামী লীগ বিএনপি না। বিএনপি মাত্র 5 বছরে আওয়ামী লীগের কতজন নেতাকর্মীদেরকে হত্যা করেছে? শুধুমাত্র এই 21শে আগস্টের দিনে 24 জনকে হত্যা করেছে, 300 জনকে আহত করেছে। তাছাড়া আমাদের সাবেক ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, আসানুল্লাহ মাস্টার সাহেবকে হত্যা করেছে, আর কত শত শত কর্মীকে সেই 5 বছরে বিএনপি হত্যা করেছিল। আওয়ামী লীগ বিএনপি না। বিএনপি যদি এরকম আমাদের মতন 10 বছর ক্ষমতা থাকতো, তাহলে আওয়ামী লীগের কেউ বেঁচে থাকতো? আওয়ামী লীগের একটি নেতা বেঁচে থাকতো না। আর তারা নালিশ করে যে আমরা গ্রেফতার করি। হ্যাঁ, যারা মানুষ হত্যা করে, যারা জঙ্গিদের পালে, যারা 2013-15 সালে আমাদের দেশের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, যেই দলের কর্মী, আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করব। এখানে কোনো ছাড় হবে না। যারা 21শে আগস্টের হত্যাকারীদের সাথে হাত মিলাবে, সেই ষড়যন্ত্রের সাথে জড়িত,
অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করব। কারণ আওয়ামী লীগ বিএনপি না, আমরা আইনে বিশ্বাস করি, আমরা আইনগত ব্যবস্থা নেই। সময় লেগেছে, তবে 21শে আগস্টের আমরা বিচার করেছি আদালতে, 15ই আগস্টের আমরা বিচার করেছি আদালতে, এবং কি 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করেছি আদালতে। একটি সরকার যখন ক্ষমতায় থাকে তার যে কি শক্তি, এটা তো বিএনপি আমাদেরকে দেখিয়ে গেছে। আপনারা কি মনে করেন এই সুশীলরা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে, তারা কি মনে করে আওয়ামী লীগ যদি বিএনপির মতন হতো তাহলে আমরা আদালতে যেতাম? আজকে যদি আমার চরিত্র তারেক রহমানের মতন হতো, তাহলে কি আজকে বেগম জিয়া শুধুমাত্র জেলে থাকতেন? না, এই কথা তাদের মনে রাখা উচিত। আওয়ামী লীগ বিএনপি না, আমাদের চরিত্র তাদের মতন না, আমরা খুনি না। আমরা সন্ত্রাসী দল না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আমাদের সাথে আমি বলবো মুক্তিযোদ্ধা রোকেয়া কবির ম্যাডাম, আপনি যে কথাটি বললেন নিরপেক্ষতার, এই যে আমাদের সুশীলরা এই ঐক্যফ্রন্ট নিরপেক্ষতার কথা বলে, এই আমাদের সন্ত্রাস, মানুষ হত্যাকাণ্ড, এই নিয়ে কি কোনো নিরপেক্ষতা হতে পারে? তাহলে তারা এই কথা কিভাবে বলে? যারা সন্ত্রাসের বিরুদ্ধে বলতে লজ্জা পায় তারা সন্ত্রাসকে আশ্রয় দিচ্ছে। যারা খুনিদের বিরুদ্ধে কথা বলতে লজ্জা পায় তারা খুনিদের বাঁচায় দেওয়ার চেষ্টা করছে। আজ আমাদের এই সুশীল বাবুরা বলে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কিসের থেকে রক্ষা করতে হবে? বাংলাদেশে মানুষ এখন শান্তিতে আছে, এরকম 21শে আগস্টের মতন হত্যাকাণ্ড আর হচ্ছে না, এটার থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশে এখন উন্নয়নশীল দেশ হয়ে মধ্যমায়ের দেশ হয়েছে, সেই মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। একটা দারিদ্র্যমুক্ত দেশ হচ্ছে, সেখান থেকে রক্ষা করতে হবে না। আমার দুঃখ যে বাংলাদেশকে যেইটার থেকে আসলে রক্ষা করার প্রয়োজন সেটা হচ্ছে কি, এই যে জঙ্গি দল বিএনপি, সেখান থেকে তাদের হাত থেকে রক্ষা করার এখন বাধা দিচ্ছে এই ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায় দেওয়া, বিএনপিকে রিহ্যাবিলিটেট করা। ঠিক জিয়াউর রহমান যেভাবে যুদ্ধ অপরাধীদেরকে রিহ্যাবিলিটেট করে দেশে ফিরিয়ে এনেছিল, এই সুশীলরা এখন নেমেছে তারেক রহমানকে ফেরত আনতে দেশে। আমরা কি সেটা দেখতে চাই? বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? 21শে আগস্টের হত্যাকারী তারেক রহমান, তাকে কি ভবিষ্যতে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই? এটাই কি চাই? আমাদের সুশীলরা তো মনে হচ্ছে সেটাই চায়। না, সেটা আমরা হতে দেব না। বাংলার মানুষ যতদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে যাবে, এরকম জঙ্গি দল, এরকম খুনিরা বাংলাদেশে আর কোনোদিন আশ্রয় পাবে না, আর এদের বিচার হতে থাকবে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি, 21শে আগস্টের বিচার হয়েছে,
এবং তাদের বিচার বাস্তবায়ন হবে। তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব, এটা আমাদের ওয়াদা। আর যারা মানুষ পুড়িয়েছে, যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, তাদের কোনো ছাড় হবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নিতে থাকব। আর নির্বাচন নিয়ে তারা আমাদেরকে ভয় দেখাতে চায়। আসো, যাদের কোনো ভয়, যারা একটি ভোট পায় না, তাদেরকে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ শুধুমাত্র মানুষের ভোটে ক্ষমতায় এসেছে। বন্দুকের নালা দিয়ে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসেনি। এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, আমরা পরোয়া করি না। আমার বিশ্বাস, আর বাস্তব কথা, এটা শুধু বিশ্বাস না, এটা আমি মানুষকে জরিপ করে আমি জানি, বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে ভোট দেবেই। বিএনপি, সুশীল, জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে। তাই আমাদের আর কোনো ভয় নেই। আওয়ামী লীগের কখনোই কোনো ভয় থাকে না। তবে এখন দেশ এগিয়ে এসেছে, দেশের মানুষ সুখী আছে, শান্তিতে আছে। আওয়ামী লীগ এখন কাউকেই ভয় পায় না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এত বছর পর এখানে এসেছি। আওয়ামী লীগকে সরানো এত সহজ নয়। আসেন, এরকম ঘটনা, আজকে আমরা ওয়াদা করি যে এরকম ঘটনা বাংলাদেশের মাটিতে আমরা আর কোনোদিন হতে দেব না। আর যারাই এই ষড়যন্ত্রকারীদের, এই খুনিদের সহযোগিতা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা এখন একটা সিদ্ধান্ত নেই যে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের এই ভিডিওতে 3 জন দেখানো বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে আপনার কাকে বেশি পছন্দ হয় এবং বাংলাদেশের রাজনীতিতে কে বেশি ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন, সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।